স্থলসেনা মোতায়েন ছাড়া সিরিয়া সংঘাত নিরসন সম্ভব নয় মন্তব্য আঙ্কারার। যুদ্ধবিধ্বস্ত ৭টি এলাকায় জাতিসংঘের ত্রাণবহর প্রবেশের অনুমতি। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ অস্বীকার বেইজিংয়ের। দ্বীপ পুনরুদ্ধার প্রক্রিয়া বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কোনোভাবেই জয় পাবে না বললেন ওবামা। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ট্রাম্পের। এবং ইইউ এর সঙ্গে চুক্তিতে পৌঁছার শেষ চেষ্টা ক্যামেরনের। ব্রাসেলসে আসন্ন জোটের সম্মেলনে খসড়া চুক্তি অনুমোদনের সম্ভাবনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। স্থলসেনা মোতায়েন ছাড়া সিরিয়া সংঘাত নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ অবস্থায় দেশটিতে যে কোনো সামরিক তৎপরতার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদে ভেনেজুয়েলার প্রতিনিধি জানান, আলেপ্পোর আশপাশে স্কুল ও হাসপাতালে হামলার জন্য কারা দায়ী সে বিষয়ে নিরাপত্তা পরিষদ এখনও নিশ্চিত নয়। এদিকে সৌদি আরব ও তুরস্ক সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা সৃষ্টি করে যুদ্ধ আরও উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো সহ কুর্দি যোদ্ধাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মঙ্গলবারও চলে তুর্কি সেনাবাহিনীর গোলাবর্ষণ। গত শনিবার থেকে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি বা ওয়াইপিডির কুর্দি যোদ্ধাদের দমনে সিরিয়ার আজাজ শহরে হামলা চালাচ্ছে তারা। কুর্দিদের নিয়ন্ত্রণ ঠেকাতেই এই হামলা বলে জানায় তারা। তুরস্কের পিকেকে যোদ্ধাদের সঙ্গে এই সিরীয় কুর্দিদের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আঙ্কারার। তুরস্কে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠায় ১৯৮০ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে পিকেকে। এই সংঘাত নিরসনে সিরিয়ার উত্তরাঞ্চলে স্থলসেনা মোতায়েনই একমাত্র পথ বলে মনে করছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন, নিজ দেশের সেনা পাঠানোর বিষয়ে নিশ্চিত না হলেও এই বিষয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছে তারা। সিরিয়া যুদ্ধ বন্ধে স্থলসেনা মোতায়েনের কথা অনেক আগে থেকেই বলে আসছে সৌদি আরব সহ পশ্চিম ইউরোপীয় দেশগুলো। তারা জানে এটা এই মুহূর্তে কতটা জরুরি। তবে আমরা যেটা বুঝতে পারছি, এ বিষয়ে এগিয়ে আসবে শুধু সৌদি আরব ও কাতার। আমরা আমাদের সেনা পাঠানোর বিষয়টি নিয়েও ভাবছি। সিরিয়ায় আইএস দমনে তুরস্কের ইনকিরলিক বিমান ঘাঁটিতে রিয়াদের যুদ্ধবিমান ও সেনা পাঠানোর নিন্দা জানিয়ে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান বলেন, সিরিয়া যুদ্ধে তুরস্ক ও রিয়াদের অংশগ্রহণ পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেবে। তুরস্ক ও সৌদি আরব চাইছে সিরিয়া যুদ্ধ দশকের পর দশক চলতে থাকুক। তাই শান্তি আলোচনার বিপরীত পথই বেছে নিয়েছে তারা। আইএস দমনের কথা বলে সবাইকে ধোঁকা দিতে চাইছে ওরা। সিরিয়ার কুর্দি অধ্যুষিত তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে অব্যাহত কামানের গোলাবর্ষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি জানান, রাশিয়ার অনুরোধে এ বিষয়ে শিগগিরই রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য। সিরিয়ার উত্তরাঞ্চলে এমএসএফ এর হাসপাতাল ও স্কুলে যে হামলা হয়েছে তাতে আসলে কারা জড়িত তা নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে। কয়েকদিন ধরেই ওইসব অঞ্চলে কুর্দিদের দমনে হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী। এ বিষয়ে আরো তদন্ত প্রয়োজন বলে মনে করছে নিরাপত্তা পরিষদ। তবে মূল কথা হলো, সিরিয়ায় যে কোনো অভিযানে তুরস্ককে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। রাফায়েল আরো জানান, এরই মধ্যে তুর্কি সরকারের কাছে লিখিত চিঠি দিয়েছে নিরাপত্তা পরিষদ। আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়া ও আসাদ সরকারের সামরিক অভিযানের সুযোগে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর এতে তারা সন্ত্রাসী হামলার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার আঙ্কারায় ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এরদোয়ান। কুর্দিদের সংগঠন পিওআইডির বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে সিরিয়ায় তুর্কি অভিযান আসাদ সরকার বিরোধীদের সহযোগিতা করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সংসদে দেয়া বক্তব্যে আসাদের পক্ষে লড়াইয়ের জন্য সেনা পাঠানোর অভিযোগ নাকচ করেন জারিফ। গত কয়েকদিন ধরেই বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে সিরিয়ায় ইরান সেনা পাঠাচ্ছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় একটি বৈধ সরকার রয়েছে এবং সে সরকার জাতিসংঘ স্বীকৃত। যারা দেশটিতে সিরিয়া সরকারের অনুমতি না নিয়ে সামরিক তৎপরতা চালাচ্ছে তারা সকলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন জারিফ। The Syrian crisis. Some MEPs are unhappy that Iran supports. Are saying publicly that there is a military solution. Are they going to impose a Iran is only motivated. এদিকে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত 7টি এলাকায় জাতিসংঘের ত্রাণবহর পৌঁছানোর অনুমতি দিয়েছে আসাদ সরকার। শান্তি আলোচনার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেম। তবে রাজধানী দামেস্ক, হামা ও আলেপ্পো প্রদেশে বিদ্রোহীদের দমনে রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। সিরিয়া যুদ্ধে রাশিয়াকে ডেকে এনে আসাদ সরকার আরো বড় যুদ্ধ ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তরাঞ্চলীয় সিরীয় প্রদেশ আলেপ্পো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিদ্রোহীদের দমনে আবারও সেখানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করছে রুশ ও আসাদ বাহিনী। একই পরিস্থিতি রাজধানীতেও। দামেস্কের অদূরে বিদ্রোহী অধ্যুষিত দারায়া জেলায় কয়েক দফা বিমান হামলা চালায় তারা। হামা প্রদেশেও রুশ ও আসাদ বাহিনীর যৌথ বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এসব হামলায় হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম। অবশ্য গুচ্ছবোমা ব্যবহারের এ অভিযোগ বুধবার আবারও নাকচ করেছে রাশিয়া। সিরিয়ায় আসাদ সরকারের দুর্বলতার কারণেই মূলত রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে উল্লেখ করে একটি রাষ্ট্রের জন্য কোনোভাবেই তা মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুতিনের কেন সিরিয়ায় নিজেদের এত যুদ্ধ বিমান পাঠিয়ে অভিযান শুরু করতে হলো? কারণ একটাই, আসাদ সরকার দেশে গৃহযুদ্ধ ঠেকাতে ব্যর্থ হয়েছে। দেশের 3/4 জায়গাও তাদের নিয়ন্ত্রণে নেই, অথচ তারা সাংবিধানিক সরকার। তারা নিজেই নিজেদের দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারত, কিন্তু রাশিয়াকে যুক্ত করে দেশে বড় একটি যুদ্ধ ডেকে এনেছে সিরিয়া। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় দেইর আল জর, ইদলিব, মাদায়া, মোয়াদামিয়া সহ যুদ্ধবিধ্বস্ত 7টি এলাকায় আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর বিষয়ে অনুমতি দিয়েছে সিরীয় সরকার। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চলগুলোতে প্রায় 5 লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলেও জানায় তারা। 7টি অঞ্চলে আমাদের ত্রাণ পৌঁছানোর অনুমোদন দিয়েছে সিরীয় সরকার। আমাদের অংশীদার মানবিক ত্রাণ সংস্থাগুলো তাদের ত্রাণ প্রস্তুত করছে। আগামী কয়েকদিনের মধ্যেই ওই অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছে যাবে বলে আশা করছি আমরা। এরই মধ্যে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেম জানিয়েছেন, সংকট সমাধানে আগামী জেনেভা শান্তি আলোচনায় শর্তহীনভাবে যোগ দেবে তারা। মঙ্গলবার দামেস্কে সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্চুরার সঙ্গে আলোচনা করেন তিনি। দেশের নাগরিকদের স্বার্থে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছাতে সর্বাত্মক সহায়তা করবেন বলেও জানান তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইরাকের উত্তরাঞ্চল থেকে তুরস্কে সেনা ফেরত পাঠানোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বাধ্য হয়ে রাশিয়ার সাহায্য চাইবে বাগদাদ। মঙ্গলবার ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি হুঁশিয়ারি দিয়ে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপে তিনি কথা বলেন বলে জানায় গণমাধ্যম। তিনি আরো বলেন, 1974 সালে তুরস্ক সাইপ্রাসে যেমন সামরিক আগ্রাসন চালিয়েছিল, ঠিক সেভাবেই নিজেদের সেনাবাহিনীকে ব্যবহার করে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল ও আশপাশের এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে তারা। ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে তুরস্কের ওপর চাপ সৃষ্টিতে ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটন ও ইইউ এর কড়া সমালোচনাও করেন তিনি। We will ask or allow for foreign troops to be in Iraq and strengthening Iraq. আন্তর্জাতিক সময় আরো দেখবেন, অভিবাসী ঢল ঠেকাতে ঘণ্টা ভিত্তিক কোটা ব্যবস্থা চালুর ঘোষণা অস্ট্রিয়ার। সংকট সমাধানে তুরস্ক ইইউ পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ মার্কেলের। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে কৃত্রিমভাবে তৈরি দ্বীপে চীন শক্তিশালী মিসাইল মোতায়েন করেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। যদিও এসব খবরকে ভিত্তিহীন উল্লেখ করে এগুলো পশ্চিমা গণমাধ্যমের মিথ্যাচার বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এদিকে বিরোধপূর্ণ অঞ্চলে ওই দ্বীপটির পুনরুদ্ধার ও গঠন প্রক্রিয়া বন্ধ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান। গত রোববার স্যাটেলাইটের কিছু ছবি প্রকাশ করে চীন বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে বলে দাবি করে ফক্স নিউজ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পরে ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি পুনরুল্লেখ করে দ্বীপটির মালিকানা দাবি করা আরও দুই দেশ তাইওয়ান এবং ভিয়েতনাম। তবে রোববার বেইজিংয়ে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরটি ভিত্তিহীন উল্লেখ করে একে পশ্চিমা গণমাধ্যমের মিথ্যাচার বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আন্তর্জাতিক আইন মেনেই চীন ওই দ্বীপে লাইট হাউস নির্মাণ ও আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কিছু যন্ত্রপাতি স্থাপন করেছে, আর ওই অঞ্চলে নিরাপদে নৌযান চলাচলের জন্য যেসব নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন হয় সেটুকুই গ্রহণ করা হয়েছে। এসব নিয়ে কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। এ অবস্থায় বিরোধপূর্ণ এই দ্বীপটির মালিকানা নিয়ে নতুন করে আর বিবাদে না জড়াতে ওই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে এক সম্মেলন শেষে তিনি এই আহ্বান জানান। দক্ষিণ চীন সাগরের চলমান বিরোধ নিরসনে এবং দ্বীপটির মালিকানা নিয়ে নতুন করে যাতে আর কোনো দেশ বিবাদে না জড়ায় সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সম্মেলনে আলোচনা হয়েছে। আমি বলতে চাই, কোনো দেশেরই এমন কিছু করা উচিত হবে না যার ফলে আন্তর্জাতিক জলসীমায় সকলের চলাচলের সার্বজনীন অধিকার হুমকির মুখে পড়ে। এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপাঞ্চলগুলো নিয়ে চীনের সঙ্গে বিভিন্ন দেশের তিক্ততা চরম আকার ধারণ করেছে উল্লেখ করে দ্রুত এর শান্তিপূর্ণ সমাধানে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাই ইংওয়েন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে জাতিসংঘের প্রতি উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সমর্থন জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করতে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পুরোপুরি একমত তারা। গেল 7 ফেব্রুয়ারি স্যাটেলাইট স্থাপনের নামে রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এরপরই দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এবং জাপান। আর দক্ষিণ কোরিয়া বন্ধ করে দেয় 2 কোরিয়ার যৌথ শিল্প পার্ক কাইসং এর কার্যক্রম। উত্তর কোরিয়ার সাড়ম্বরে উদযাপন করা হয়েছে সাবেক নেতা কিম জং ইলের জন্মবার্ষিকী। মঙ্গলবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে তার জন্মদিন উপলক্ষে আতশবাজির আয়োজন করা হয়, যা চলে প্রায় 15 মিনিট। রাষ্ট্রীয় গণমাধ্যম KRTতে সরাসরি এই আয়োজন সম্প্রচার করা হয়। সরকারের পক্ষ থেকে দিনটিকে ডে অব দ্য শাইনিং স্টার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোনো অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না নেতা কিম জং উন। টানা 17 বছর ক্ষমতায় থাকার পর 2011 সালে মারা যান কিম জং ইল। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশের ঊর্ধ্বতন 13 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক থাকা ছাত্রনেতা কানহাইয়ার মুক্তির দাবিতে মঙ্গলবারও JNU বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আর পাতিয়ালা আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে দিল্লির সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের শুনানি অনুষ্ঠিত হবে বুধবার। এদিন বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিকে JNU ইস্যুতে আসন্ন বাজেট অধিবেশনে যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পার্লামেন্টে হামলার দায়ে আফজাল গুরুর ফাঁসির কার্যকরের প্রতিবাদে বিক্ষোভের অভিযোগে গেল 9 ফেব্রুয়ারি JNU ছাত্র সংসদের সভাপতি কানহাইয়াকে গ্রেফতারের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই জয়ী হবেন না বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্প একথার জবাবে বলেন, ওবামা নিজের ব্যর্থতা ঢাকতেই বারবার পরের সমালোচনায় মুখর হয়ে উঠছেন। এদিকে হিলারি নয় বরং বার্নি স্যান্ডার্স যদি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটি।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিন রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ায় আসিয়ানের অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ একটি খুবই গুরুত্বপূর্ণ পদ। এই পদে ট্রাম্পের মতো কেউ কোনোভাবেই জয়ী হতে পারে না। ট্রাম্প যেসব প্রতিশ্রুতি দিয়েছেন অন্যান্য মনোনয়ন প্রার্থীরাও তাই বলছেন। তার বাচনভঙ্গির জন্যই মনে হয় এইসব সমস্যার তিনি ছাড়া আর কোনো সমাধান নেই। আমি বিশ্বাস করি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না। মার্কিনীদের ওপর আমার বিশ্বাস আছে। ডোনাল্ড ট্রাম্প পাল্টা উত্তরে বলেন, নিজের ব্যর্থতা ঢাকতেই পরে সমালোচনা করে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মিট রমনির জায়গায় যদি আমি হতাম তাহলে ওবামা কোনোভাবেই দুবার ক্ষমতায় আসতে পারতেন না। তিনি এইসব বলছেন কারণ তিনি জানেন কেবল আমি পারবো যুক্তরাষ্ট্রকে আবারও শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করতে। এদিকে প্রচারে ব্যস্ত রয়েছেন টেড ক্রুজ, হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স। সমর্থকদের কাছে তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা। আয়োয়া ও নিউ হ্যাম্পশায়ার নিয়ে এক এক করে পয়েন্ট রয়েছে হিলারি ও বার্নি স্যান্ডার্সের ঘরে। তবে বিশিষ্ট অর্থনীতিবিদ থমাস পিকেট্টি বলছেন, হিলারির তুলনায় বার্নি স্যান্ডার্সের পরিকল্পনা বেশি কার্যকরী। স্যান্ডার্সই পারবে মার্কিন অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনে যুক্তরাষ্ট্রের চেহারা বদলে দিতে। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। সদ্য প্রয়াত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি আন্তোনিন স্কালিয়ার উত্তরসূরি মনোনয়নের অনুমোদনে বিলম্ব না করতে মার্কিন সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। এটি দলীয় বিষয় নয় উল্লেখ করে ওবামা বলেন, নির্দিষ্ট সময়ে শূন্য পদে বিচারপতি নিয়োগ প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু এই উদ্যোগের বিরোধিতা করছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যরা। তাদের মতে, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের পর বিচারপতির শূন্য পদ পূরণ করা হোক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বর্তমান 8 জন বিচারপতির মধ্যে 4 জন রক্ষণশীল ও 4 জন উদারনৈতিক হিসেবে পরিচিত। বিশ্বের 5 পরাশক্তি ও জার্মানির সঙ্গে সই করা পরমাণু চুক্তি ইরান পুরোপুরি মেনে চলছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। মঙ্গলবার ইসরায়েল সফরকালে এক বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, ইরানের পরমাণু সমঝোতার বাস্তবায়ন সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তেহরান পরমাণু বোমা বানানোর পথ থেকে অনেক আগেই সরে এসেছে এবং তাদের পরমাণু কর্মসূচি এখন আগের চেয়ে অনেক বেশি নজরদারির মধ্যে রয়েছে বলেও জানান তিনি। ইরানের পরমাণু চুক্তির প্রতি ইসরায়েল প্রশাসনকে আশ্বস্ত করতেই তার এই ইসরায়েল সফর বলে জানায় গণমাধ্যম। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার জন্য তেহরানের কঠোর সমালোচনা করেন সামান্থা। কানাডায় 1980 থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 4000 আদিবাসী নারী খুন বা নিখোঁজ হয়েছেন। দেশটির আদিবাসী নারীদের সংগঠন NWOC-র প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার একথা জানায় কানাডার নারী বিষয়ক মন্ত্রণালয়। নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে খুন হওয়া ও নিখোঁজ নারীদের প্রকৃত সংখ্যা বের করতে তাঁর সরকারকে নির্দেশ দেয় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চালায় নারী ও আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়। গত বছর প্রকাশিত বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, কানাডায় প্রতি বছর শত শত আদিবাসী নারী নিখোঁজ হন, পরে তাদের বেশিরভাগেরই মৃতদেহ নদীতে পাওয়া যায়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। সিঙ্গাপুরে এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী। লক্ষ্য আগামী 2 দশকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজার ধরা। ব্রিটেন যেন ইউরোপীয় ইউনিয়নে থাকতে পারে সেজন্য ইইউ এর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার লক্ষ্যে শেষ চেষ্টা শুরু করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরই মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের প্রধান 3টি গ্রুপ ব্রিটেন ইইউ খসড়া চুক্তিকে সমর্থন দিয়েছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। বৃহস্পতিবার ব্রাসেলসে শুরু হতে যাওয়া ইইউ এর 2 দিনব্যাপী সম্মেলনে খসড়াটি অনুমোদিত হয়ে চূড়ান্ত রূপ নিতে পারে বলে জানায় গণমাধ্যম। তবে ইউরোপীয় পার্লামেন্টে তা পাশ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। ইইউ সম্মেলন শুরু হওয়ার 2 দিন আগেই মঙ্গলবার ব্রাসেলসে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিনই তিনি ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট জ্যাক ক্লদ জাঙ্কারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ব্রিটেনকে ইইউর সঙ্গে রাখতে একটি চুক্তিতে পৌঁছার বিষয়ে কমিশনের সহযোগিতা চান ক্যামেরন। বৃহস্পতিবার অনুষ্ঠেয় সম্মেলনের আগে ইইউ নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।
বেলজিয়ামে পৌঁছার আগে প্যারিসে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সঙ্গে দেখা করে ইউর সংস্কারের বিষয়ে ফ্রান্সের সমর্থন চান ক্যামেরন। ওলাদ ব্রিটেনকে ইউর সঙ্গে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। তবে ব্রাসেলসে শুরু হতে যাওয়া এবারের সম্মেলনে ইউর সংস্কার নিয়ে সব পক্ষের সমঝোতায় পৌঁছা অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইউরোপের দেশগুলোর মধ্যে একে অপরের প্রতি আস্থা বাড়াতে হবে। তাছাড়া ব্রিটেন ইউরোপীয় অভিবাসীদের বাড়তি সামাজিক সুযোগ সুবিধা প্রত্যাহারের যে প্রস্তাব করেছে তা অনেক দেশ নাও মানতে পারে। আমি মনে করি চুক্তিতে পৌঁছার আগে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। একইভাবে ব্রিটেন ইউ খসড়া চুক্তি পাশ হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট। আশা করি ইউরোপীয় পার্লামেন্টে গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে সব দেশই যে ব্রিটেনের প্রস্তাব অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের প্রতি সমর্থন জানাবে এমন কোনো নিশ্চয়তা দেয়া যায় না। আগামী বছরের শেষ দিকে ব্রিটেনের ইউর সঙ্গে থাকা না থাকে নিয়ে একটি গণভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে এবারের ইউ সম্মেলনে ব্রিটেনের প্রস্তাবিত ইউর সংস্কার প্রস্তাব আমলে নিয়ে একটি চুক্তি হওয়া না হওয়ার উপরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির থাকা না থাকা নির্ভর করছে বলে জানায় বিবিসি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে নির্মিত ভারত বাংলাদেশ অভিবাসন কেন্দ্র বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অভিবাসন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। নিরাপত্তা ও দুদেশের নাগরিকদের যাতায়াতের বিষয়ে তদারকি করতে ওই এলাকায় একটি চেকপয়েন্টও স্থাপন করা হয়েছে। এই ইমিগ্রেশন সেন্টারের ফলে দুদেশের মধ্যে বাণিজ্য ও উভয় দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন এই অভিবাসন কেন্দ্র চালুতে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। অভিবাসী প্রবেশের হার কমিয়ে আনতে ঘণ্টা ভিত্তিক কোটা ব্যবস্থা চালু করার পাশাপাশি অভিবাসী চলাচলের রুট পরিবর্তনের কথা জানিয়েছে অস্ট্রিয়া। এর আওতায় দেশটিতে প্রতি ঘন্টায় নির্দিষ্ট সংখ্যক অভিবাসীকে প্রবেশ করিয়ে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। তবে সীমান্ত বন্ধ করা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছে দাতব্য সংস্থা রেড ক্রস। অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তুরস্ক ইইউ পরিকল্পনা বাস্তবায়নের প্রতি জোর দেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে গ্রিস সীমান্তের পাশাপাশি ইউরোপের প্রবেশ মুখে নিরাপত্তা জোরদারের তাগিদ দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। রাবারের ডিঙিতে শূন্য দৃষ্টিতে বসে থাকা এসব মানুষের চোখে মুখে এখন শুধু ঘর ছেড়ে আসার কষ্ট, আবার যে কোনো মুহূর্তে মৃত্যু মুখে পড়ার আতঙ্ক। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে প্রতিকূল সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানো এমন অসংখ্য অভিবাসীর অভিব্যক্তি নিখুঁতভাবে ভাস্কর্যের আদল দিয়েছেন ব্রিটিশ শিল্পী জেসন ডিসি টেইলর। অভিবাসীদের দুর্বিষহ জীবনের প্রতীক হিসেবে রাফট অফ ল্যাম্পেদুসা নামে 10 টন ওজনের এই ভাস্কর্যটি সম্প্রতি স্পেনের লানজারোট দ্বীপ ঘেঁষা আটলান্টিক সমুদ্রের 45 ফুট গভীরে স্থাপন করা হয়। ইউরোপমুখী এসব অভিবাসীদের সিংহভাগ ইজিয়ান সাগর হয়ে গ্রিসে পাড়ি জমানোয় দেশটি ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে আছে। অভিবাসীদের ঠেকাতে জোট নেতারা 3 মাসের মধ্যে গ্রিসের সীমান্তে কড়াকড়ি আরোপের নির্দেশ দেওয়ার পাশাপাশি সেনজেনভুক্ত রাষ্ট্রের তালিকা থেকে গ্রিসের নাম বাদ দেওয়ার প্রস্তাব করে। তবে এই প্রস্তাব কোনো সমাধান ডেকে আনবে না বলে জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। অভিবাসী সংকটের পেছনে শুধু গ্রিসকে দোষারোপ করলে চলবে না। গ্রিসের পাশাপাশি ইউরোপের প্রতিটি প্রবেশ মুখে নিরাপত্তা বাড়ানো জরুরি। এক্ষেত্রে জোট রাষ্ট্রগুলোর এক হয়ে কাজ করতে হবে। অবৈধ অভিবাসীদের সামাল দিতে ইইউ তুরস্ক পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়ার কথা জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সামনের জোট সম্মেলনে ইইউ তুরস্ক পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠালে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। ইউরোপ তাদের সীমান্ত অভিবাসীদের জন্য বন্ধ করে দিলে মানবতার পরাজয় হবে বলে মন্তব্য করেছে দাতব্য সংস্থা রেড ক্রস। সমন্বয়ের ভিত্তিতে কাজ করলে সংকটের সমাধান সম্ভব বলেও জানায় সংগঠনটির নেতাকর্মীরা। তবে এসব আহ্বানে ভ্রুক্ষেপ নেই অস্ট্রিয়ার। অভিবাসী প্রবেশের হার কমিয়ে আনতে প্রতিদিন প্রতি ঘন্টায় কোটার ভিত্তিতে অভিবাসীদের প্রবেশ করানোর নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক অভিবাসীর কোটা ছাড়িয়ে গেলেই আমরা সীমান্ত বন্ধ করে দেব। অভিবাসীদের প্রবেশের ক্ষেত্রে নতুন রুট বের করার পরিকল্পনা করছি।
wenn möglich morgen bereits. অভিবাসীদের স্রোত ঠেকাতে প্রস্তাবিত 5টির মধ্যে 4টি নিবন্ধন কেন্দ্র স্থাপন করেছে গ্রিস। এখানে অভিবাসীদের নাম নিবন্ধনের পাশাপাশি তাদের 24 ঘন্টা অবস্থানের সুযোগ দেওয়া হবে। এতে অভিবাসীদের শৃঙ্খলায় আনা সম্ভব হবে বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এদিকে মঙ্গলবার গ্রিসের সামোস দ্বীপে যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত একটি অভিবাসীবাহী ডিঙি থেকে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ 78 সিরীয় অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। একই দিন ভূমধ্যসাগরে ইতালিমুখী 3টি নৌকা থেকে 363 অভিবাসীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। গেল বছরের শেষ নাগাদ প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ফ্রান্স জুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর পরিকল্পনা করছে ফরাসি কর্তৃপক্ষ। মঙ্গলবার এই প্রস্তাবের ওপর পার্লামেন্টে ভোটাভুটির অনুষ্ঠিত হবার কথা রয়েছে। অনুমোদন পেলে আগামী মে মাস পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি অবস্থায় আদালতের অনুমোদন ছাড়াই বিশেষ অভিযান ও ব্যক্তিকে গৃহবন্দী করার ক্ষমতা পায় পুলিশ। এছাড়া এতে জনসমাগমের ওপর বাধ্যবাধকতা থাকায় নতুন করে জরুরি অবস্থা জারির বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। গেল বছরের নভেম্বরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে 3 মাসের জন্য জারি করা জরুরি অবস্থার মধ্যে 341টি জায়গায় অভিযান চালিয়ে 3000-এরও বেশি বাসভবনে তল্লাশি চালায় ফরাসি নিরাপত্তা বাহিনী। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় পর বাণিজ্যিক ভিত্তিতে বিমান চলাচল বিষয়ক এক চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও কিউবা। বর্তমানে ছোট পরিসরে কয়েকটি বিমান চলাচল করলেও চুক্তি কার্যকর হলে এখন থেকে দিনে 110টিরও বেশি বিমান চলাচল করবে দেশ দুটির মধ্যে। এবছরের মাঝামাঝি সময়ে চুক্তি কার্যকর হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্ক উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলির মধ্যে এটি ভিন্ন মাত্রা যোগ করবে উল্লেখ করে এর মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের যোগাযোগ মন্ত্রী অ্যান্থনি ফক্স এবং কিউবার যোগাযোগ মন্ত্রী আদেল রড্রিগেজ। আন্তর্জাতিক সময়ের পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। জানুয়ারিতে যে হারে জ্বালানি তেল উত্তোলন করা হয়েছে আপাতত সে হারেই তেল উত্তোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জ্বালানি তেল উৎপাদক 4টি দেশ। এদের মধ্যে রাশিয়া ছাড়াও রয়েছে ওপেকভুক্ত 3 দেশ সৌদি আরব, কাতার ও ভেনেজুয়েলা। মঙ্গলবার দোহা বৈঠকের পর এ ঘোষণা দেন দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা। সৌদি আরবের তেলমন্ত্রী আলী আল নাইমি জানান, বাজারে চাহিদা ও দাম বাড়ানোর লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $32.33 দরে। তবে বিশ্লেষকরা বলছেন তেলের দাম বাড়ার চেয়ে বাজারে শেয়ারের দরপতন ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। জিকা ভাইরাস সংক্রমিত এলাকার দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ না করার নির্দেশনা জারি করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। রক্তের মাধ্যমে জিকা ভাইরাসের সংক্রমণের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা না গেলেও এই সতর্কতামূলকভাবে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব ব্লাড ব্যাংকেও। রক্তদাতাদের ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানায় আমেরিকার রেড ক্রস। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোয় নতুন করে 6 অন্তঃসত্ত্বা নারীর দেহে জিকা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। কম্পিউটার বা স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের জন্য এখন নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী ভাইরাস গ্লিপ। ভাইরাসটি যে কোনো মুহূর্তে হাজারো ইন্টারনেট সংযুক্ত ইলেকট্রনিক যন্ত্র ও তার বিভিন্ন সফটওয়্যারকে আক্রান্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে এ ভাইরাস বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় কতটা ক্ষতির কারণ হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। ভাইরাসটি ওয়াইফাই রাউটারের মাধ্যমে বিভিন্ন ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ক্ষতিগ্রস্ত করে। এতে ইউজারদের বিভিন্ন ওয়েবসাইট এমনকি ইমেল খোলার ক্ষেত্রেও ঝামেলা পোহাতে হয়। এ সমস্যার সমাধানে সার্চ ইঞ্জিন গুগল, রেড হ্যাটের ইন্টারনেট প্রকৌশলীরা ইতোমধ্যেই একটি নিরাপত্তা কৌশল তৈরি করেছে। সফটওয়্যার ও ডিভাইসের নিরাপত্তায় সেই কৌশল দ্রুত ব্যবহার করার উদ্যোগ নিয়েছে লিনাক্স। 14 gigabytes. That is the amount of mobile data the average North American smartphone user. সিঙ্গাপুরে হয়ে গেল এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো এই আয়োজনে তাদের সবচেয়ে নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির বিমান নিয়ে এই প্রদর্শনীতে যোগ দেন। বিমান প্রতিষ্ঠান বোয়িং যেমন নিয়ে এসেছে তাদের নতুন 787-9 ড্রিমলাইনার বিমান, তেমনি এয়ারবাস নিয়ে এসেছে তাদের A350-900 এয়ারলাইনার।
তাদের প্রত্যেকের চোখ এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারের দিকে। আগামী 20 বছরে এই অঞ্চলে প্রায় 12,000 বিমানের চাহিদা রয়েছে, যার মূল্য ধরা হয়েছে প্রায় 2 লাখ কোটি মার্কিন ডলার। এই বিশাল অঙ্কের বাজার ধরার লক্ষ্যেই সিঙ্গাপুর এয়ার শোতে অংশ নিয়েছে এই বিমান প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সবচেয়ে বড় বিমান ক্রেতা হিসেবে পরিচিত চীন। বিমান প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার তাদের কাছে 100 থেকে 130 জন যাত্রীবাহী নতুন বিমান মডেল CS-100 বিক্রির চেষ্টা রয়েছে বলে জানায় গণমাধ্যম। জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের সর্বশেষ সিনেমা স্পেকট্রা 2015 সালের শেষে মুক্তি পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে বন্ড প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এবার একটি নিলাম প্রতিষ্ঠান স্পেকট্রা মুভিতে ব্যবহৃত বেশ কয়েকটি প্রপস নিলামে তুলেছে। এগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বন্ডের ব্যবহার করা অ্যাস্টন মার্টিন DB10 মডেলের গাড়িটি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সর্বশেষ বন্ড মুভি স্পেকট্রায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে এক নিলাম অনুষ্ঠানের আয়োজন করেছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। পর্দায় DB10 মডেলের অ্যাস্টন মার্টিন নিয়ে ড্যানিয়েল ক্রেগকে দেখা গেছে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে। ঝাঁপিয়ে পড়েছেন ভিলেনকে শায়েস্তা করতে, কখনো বা গাড়িটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বন্ডকে। এবার সেই গাড়ি উন্মুক্ত করা হলো নিলামের জন্য। স্পেকট্রার প্রযোজক মাইকেল জি উইলসন DB10 গাড়ি নিয়ে বললেন, প্রতিটি ছবিতে অ্যাস্টন মার্টিনের নতুন নতুন গাড়ি এক ভিন্ন মাত্রা যোগ করে। এই মডেলের মাত্র 10টি গাড়ি বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র ছবির পরিচালক স্যাম মেন্ডেস আর তার সিনেমার জন্য। এই গাড়ির সত্যি কোনো তুলনা হয় না। আর প্রযোজনা প্রতিষ্ঠান EON প্রোডাকশনসের কর্মকর্তা মেক সিমন্স জানালেন, অ্যাস্টন মার্টিন আর জেমস বন্ড যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। সেই গোল্ডফিঙ্গার থেকে শুরু, এরপর থেকে অ্যাস্টন মার্টিন বন্ডের সঙ্গে জড়িয়ে গেছে। এই গাড়িটা ছাড়া তাকে যেন মানাই না একেবারে। আয়োজকদের আশা, DB10 অ্যাস্টন মার্টিন তারা বিক্রি করতে পারবেন $15 লাখ বেশি দামে। প্রদর্শনীতে DB10 গাড়িটি ছাড়াও রয়েছে স্পেকট্রা মুভিতে ড্যানিয়েল ক্রেগের পরনে থাকা ক্রিম রঙের স্যুট, যেটি তৈরি করেছেন মার্কিন ডিজাইনার টম ফোর্ড। পাশাপাশি রয়েছে মুভির শুটিং এর সময় বিখ্যাত চিত্রগ্রাহক র্যাঙ্কিনের তোলা ক্রেগের সই করা বন্ড চরিত্রের বেশ কয়েকটি ছবি। সব মিলিয়ে বন্ড সিরিজের 24তম মুভির 24টি সরঞ্জাম তোলা হয়েছে নিলামে। এই প্রদর্শনী থেকে আয় করা অর্থ পুরোটাই বিভিন্ন দাতব্য কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। স্থলসেনা মোতায়েন ছাড়া সিরিয়ার সংঘাত নিরসন সম্ভব নয় মন্তব্য আঙ্কারার। যুদ্ধবিধ্বস্ত 7টি এলাকায় জাতিসংঘের ত্রাণবহর প্রবেশের অনুমতি। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ অস্বীকার বেইজিংয়ের। দ্বীপ পুনরুদ্ধার প্রক্রিয়া বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কোনোভাবেই জয় পাবে না বললেন ওবামা। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ট্রাম্পের। এবং EU এর সঙ্গে চুক্তিতে পৌঁছার শেষ চেষ্টা ক্যামেরনের। ব্রাসেলসে আসন্ন জোটের সম্মেলনে খসড়া চুক্তি অনুমোদনের সম্ভাবনা। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।